হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজ আমরা আলোচনা করব ক্লাস 11 ইংলিশের খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার মাই ইমপ্রেশন অফ আসাম, যেটি লিখেছেন বেরিয়ার এলভিন। এই চ্যাপ্টারে লেখক আসামের প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন জনজাতি, লোকসংস্কৃতি, গান, নৃত্য এবং বন্যপ্রাণীর সুন্দর বর্ণনা দিয়েছেন। তিনি আসামকে খুব ভালোবাসছিলেন এবং এই চ্যাপ্টারের মাধ্যমে তার সেই ভালোবাসা প্রকাশ পেয়েছে। এখন আমরা লেখক অথরের বিষয়ে অল্প জেনে নিই। তো বেরিয়ার এলভিন ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ লেখক এবং অ্যানথ্রোপোলজিস্ট। অ্যানথ্রোপোলজিস্ট মানে যিনি মানুষের জীবন, কালচার এবং ট্রেডিশন নিয়ে স্টাডি করেন। তিনি নর্থ ইস্ট ইন্ডিয়াকে নিজের দ্বিতীয় বাড়ি বলে মনে করতেন। নর্থ ইস্টের জনজাতির মানুষের প্রতি তার খুব ভালোবাসা এবং চিন্তা ছিল। এই চ্যাপ্টারটিতে আসাম নিয়ে তার একটি বক্তৃতা যা AIR গুয়াহাটিতে উনি দিয়েছিলেন, মানে অল ইন্ডিয়া রেডিওতে উনি একটি শো করেছিলেন, আর ওইটির ভিত্তিতে এই চ্যাপ্টারটি লেখা হয়েছে। তো ফার্স্ট প্যারা থেকে আমরা পড়ব যে এখানে লেখক বলছেন, কোন দেশ সম্পর্কে সবকিছু জানতে হলে সেখানে অনেকদিন থাকতে হয় বলে মানুষ মনে করে। তিনি বলেন যে তিনি ইন্ডিয়াতে প্রায় 25 বছর, মানে কোয়ার্টার অফ সেঞ্চুরি উনি থেকেছেন। তবুও তিনি মনে করেন যে তিনি ইন্ডিয়া সম্পর্কে এখনো খুব কমই জানতে পেরেছেন। কিন্তু আসামে তিনি মাত্র কয়েক মাস থাকলেও আসামকে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তাই তিনি আসাম নিয়ে নিজের কিছু ইমপ্রেশন বা অনুভূতি শেয়ার করেছেন। তিনি নিজেকে আনকনভেনশনাল ট্রাভেলার বলেছেন। এর অর্থ হলো তিনি সাধারণ টুরিস্টের মতো নয়। তিনি শুধু জায়গা দেখেননি, মানুষের কালচার, ট্রেডিশন এবং জীবন ও গভীরভাবে বোঝার চেষ্টা করেছেন। লেখক বলছেন যে আসামে আসার পর যেন একটা জাদুর মধ্যে ছিলেন। তিনি প্রকৃতির সৌন্দর্য ভালোবাসেন, আর আসামের প্রাকৃতিক দৃশ্য তাকে খুব মুগ্ধ করেছিল। আসামের সবুজ প্রকৃতি, মানুষের বিনম্রতা এবং মানুষের মধ্যে সুন্দর সম্পর্ক, এগুলো তাকে খুব আকর্ষিত করেছিল। তিনি অনেক দেশ ঘুরেছেন, কিন্তু আসামের মতো এত বিনম্র ও অতিথি পরায়ণ মানুষ কোথাও দেখেননি। দোকানদার, রাস্তার মানুষ, অফিসার এবং পাহাড়ি জনজাতি সবাই খুব বন্ধুত্বপূর্ণ। লেখকের মতে আজকের ব্যস্ত এবং প্রতিযোগিতার দুনিয়ায় এমন অতিথি সেবা খুব রেয়ার। তাই তিনি চান আসামের মানুষ যেন এই গুণ কখনো হারিয়ে না ফেলে। তারপর আবার বলছেন যে আসামে আসার পর ওনার সবচেয়ে বেশি উত্তেজিত করেছিল কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যখন উনি ঘুরতে গেছিলেন। তার আগে তিনি ইস্ট আফ্রিকাতে গেছিলেন এবং সেখানে বন্যপ্রাণী অভয়ারণ্য দেখেছিলেন, মানে ও ন্যাশনাল পার্ক দেখেছিলেন। কিন্তু সেখানে তিনি একটা রাইনো দেখতে পাননি। কিন্তু আসামের কাজিরাঙ্গাতে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তিনি অনেক রাইনো দেখেন। কিছু রাইনো খুব রাগী ছিল, তাই তারা সেগুলোকে দূরে থেকে দেখেছিলেন। আবার ওইখানে একটি শান্ত রাইনো সামনে ছিল, ওইটার সামনে উনি গিয়ে মানে হাত দিয়ে ছবিও তুলেছিলেন। আর আসামের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মাঝে ডিফারেন্সটা কি, ওইটা উনি বলেছেন। ইস্ট আফ্রিকাতে সব মানুষ মিলে ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের সাহায্য করে। সেখানে অনেক টাকা খরচ হয়, পোচিং হয় না, মানে ইলিগাল হান্টিং হয় না, শিকার করে না মানুষ, এবং প্রাণীগুলো নিজেদের নিরাপদ মনে করে। তাই সেখানে রাস্তার পাশেই সহজে জিরাফ, জেব্রা, লায়ন, এলিফ্যান্ট দেখতে পাওয়া যায়। কিন্তু আসামের প্রাণীগুলো এত নিরাপদ মনে করে না, তাই তারা সহজে সামনে আসে না। লেখকের মতে এখানে সব মানুষ ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের একসাথে কাজ করে না। এই অংশতে লেখক আসামের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের অতিথি সেবা এবং কাজিরাঙ্গার বন্যপ্রাণীর প্রসঙ্গ করেছেন। সাথে তিনি ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের গুরুত্বপূর্ণ কথাও বলেছেন।
যে আমাদেরকে ওয়াইল্ড লাইফটা প্রোটেক্ট করে রাখাটা আমাদের ভীষণ দরকারি। লেখকের মনে হয় আসামের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন ব্যবস্থা কিছু অসুবিধা আছে। তিনি বলেন যে ইস্ট আফ্রিকার মানুষ অনেক সময় হিংস্র হলেও তারা বন্যপ্রাণীদের রক্ষা করে, কিন্তু ইন্ডিয়াতে মানুষ ট্রেডিশনের নন ভায়োলেন্স বা অহিংসায় বিশ্বাস করে। তাই লেখকের মতে ইন্ডিয়ার মানুষের বন্যপ্রাণীদের প্রতি আরো বেশি দায়িত্ব নেওয়াটা উচিত। তিনি সবাইকে অনুরোধ করেন যেন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের মতো সেঞ্চুরিগুলোকে সাপোর্ট করে এবং বন্যপ্রাণীদের নিরাপদ রাখে। তার মতে বন্যপ্রাণীরা যদি মানুষের মধ্যে নিজেদের সেফ মনে করে সেটা কিন্তু খুব গর্বের বিষয়। তারপর লেখক বলেন যে তিনি আসামে আসলে পাহাড়ি জনজাতিদের শিল্প ও সংস্কৃতি দেখতে এসেছিলেন। তিনি অবাক হয়ে যান যে শিলং বা গুয়াহাটিতে ট্রাইবাল কালচার নিয়ে ভালো মিউজিয়ামই নেই। তিনি বলেন আসামের ট্রাইবাল কালচারের অনেক মূল্যবান জিনিস ইংল্যান্ডের অক্সফোর্ড বা ক্যামব্রিজে বেশি দেখতে পাওয়া যায়। এটা শুনে তিনি দুঃখ পেয়েছিলেন, কারণ আসামের নিজের সম্পদ আসামি ভালোভাবে সংরক্ষণ করাটা উচিত। এখানে লেখক আর্ট বা শিল্পের ব্যাখ্যা দিয়েছেন। তার মতে আর্ট মানে শুধু ছবি আঁকা নয়, আর্টের মধ্যে আছে কাজের শিল্প, মানে হাতে দিয়ে যে জিনিস বানানো হয় ওই শিল্পগুলো, গান বাজনা, মূর্তি, ডিজাইন এবং দেশের সংস্কৃতি। অর্থাৎ মানুষের জীবনের অনেক কিছুই আর্টের অংশ। এখানে লেখক একটা অসাধারণ অভিজ্ঞতার কথাও বলেছেন। একদিন তিনি খুব ক্লান্ত অবস্থায় এক পাহাড়ি গ্রামে পৌঁছেন। সেখানে তিনি দেখেন কিছু পাহাড়ি যুবক লাল কাপড় পরেছেন, মাথায় সাদা মুকুট মতো জিনিস ছিল, হাতে বর্ষা এবং পুরানো গান গাইতে গাইতে চলছে। পরিবেশটা এত সুন্দর ছিল যে তার মনে হয়েছিল যেন কোনো রূপকথার জগতে চলে এসেছেন। গানটি ছিল একটা ডেথ চান, অর্থাৎ মৃত্যুর সময় গান। লেখকের এত ভালো লেগেছিল যে তিনি বলেন এমন গানটার যদি নিজের মৃত্যুর সময়ও গাওয়া হয় তিনি গর্বিত হবেন। লেখকের দুঃখ হয় যে এই পুরানো গান, কবিতা এবং লোকসংস্কৃতি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আজকাল স্কুলের ছেলেমেয়েরা ট্রেডিশনাল গানের বদলায় হলিউডের জ্যাজ মিউজিক বা বলিউডের গান বেশি পছন্দ করে। তাই তিনি বলেন স্কলারদের উচিত এই গান, গল্প, মিথ এবং লোককথা লিখে রাখা, না হলে ভবিষ্যতে এগুলো পুরোটাই হারিয়ে যাবে। তিনি আরো বলেন আসামের পাহাড়ি এলাকায় অনেক ফক টেলস এবং মিথ আছে যা এখনো প্রপারলি লেখা হয়নি। তো এই অংশটিতে লেখক আসামের ট্রাইবাল কালচার, লোকগান, পাহাড়ি জনজাতি, ওয়াইল্ড লাইফ এবং ট্রেডিশনগুলো সংরক্ষণের গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি চান আসামের সংস্কৃতি এবং ঐতিহ্য যেন নষ্ট না হয়ে যায়। তারপর লেখক আসামে এবং নর্থ ইস্টের পাহাড়ি জনজাতিদের উড কার্ভিং বা কাঠের কাজের প্রশংসা করেছেন। মণিপুরের থাংকুল জনজাতি নিজেদের বাড়িতে খুব সুন্দর ডেকোরেশন করে। মাও, মরাম, কনিয়াক, আঙ্গামি এবং ফম জনজাতিও দারুণ শিল্পকর্ম তৈরি করে। এইসব বিভিন্ন ধরনের জনজাতির নাম যারা নর্থ ইস্টে বসবাস করে এবং ওদের শিল্প খুব সুন্দর থাকে। ওরা ঘর সাজায়, ভিলেজ গেট তৈরি করে, পাইপ, মাগ, টয় এবং বিভিন্ন ডিজাইন বানায়। লেখকের মতে এই শিল্পগুলো খুব সুন্দর এবং মূল্যবান, তাই এইগুলো হারিয়ে যাওয়াটা উচিত নয়। কিন্তু তিনি দুঃখ করে বলেন যে এই আর্ট শেখানোর জন্য বেশি এডুকেশনাল সেন্টারও নেই। তারপর লেখক আসামের রঙের ব্যবহারে এবং হ্যান্ডলুমের প্রশংসা করেছেন।
উনি বলছেন যে একবার মহাত্মা গান্ধী যখন আসামে এসেছিলেন তো উনি বলেছিলেন যে আসামের মেয়েরা তাদের হ্যান্ডলুমে কবিতা বুনে, অর্থাৎ আসামের কাপড় বোনার কাজ এত সুন্দর যে সেটা কবিতার মতো লাগে। দূরের গ্রামগুলোতে মহিলারা খুব সুন্দর কাপড় তৈরি করেন। তাদের কালার চয়েস, ডিজাইন এবং আর্টিস্টিক সেন্স এত ভালো যে মডার্ন শিক্ষিত মানুষেরাও ছোট মনে হয়। লেখক পাহাড়ি মানুষের পার্সোনাল ডেকোরেশনের কথাও খুব সুন্দর করে বলেছেন। কাবুই এবং কাছা জনজাতি পাখির নীল রঙের পালক দিয়ে অর্নামেন্ট তৈরি করে। তারা বিটেলের রঙিন পাখা, পাথর, শেল এবং ফুল দিয়ে সাজসজ্জা করে। লেখকের মতে তাদের সৌন্দর্যবোধ অসাধারণ। তাদের সাজানোতে কোনো অসাধারণতা নেই, কোনো বেশি ঝাঁকামারিও নেই, সবকিছু পারফেক্টলি ম্যাচ করে। তিনি বলেন এটা যেন ওয়াইল্ড ফ্লাওয়ার্স এর সিম্ফনি, অর্থাৎ প্রকৃতির মতো সুন্দর হারমোনি। তারপর লেখক চিন্তা প্রকাশ করেছেন যে এই ট্রেডিশন কালচার আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মডার্ন প্রোগ্রেসের জন্য মানুষ নিজেদের ন্যাচারাল ট্রেডিশনাল ড্রেস ছেড়ে ওয়েস্টার্ন ড্রেসের দিকে যাচ্ছে। তিনি বলেন এটা একটা ফলস সেন্স অফ ভ্যালুস, অর্থাৎ ভুল ধারণা। মানুষ ভাবছে ওয়েস্টার্ন জিনিস বেশি ভালো, তাই নিজেদের ট্রেডিশনাল বিউটিকে ভুলে যাচ্ছে। লেখক একজন ক্রিটিকের কথাও বললেন, মিস্টার রেডমন্ড মর্টিমার। তিনি ইন্ডিয়াতে এসে অনেক কিছুর প্রশংসা করেছিলেন, কিন্তু তিনি অবাক হয়েছিলেন যে এত সুন্দর মানুষ কেন এত অসুন্দর জিনিস পছন্দ করতে শুরু করেছে। অর্থাৎ ট্রেডিশনাল ন্যাচারাল বিউটি ছেড়ে আর্টিফিশিয়াল জিনিসের প্রতি আকর্ষণটা বেড়ে যাচ্ছে। তো এই অংশতে লেখক আসামের ট্রাইবাল আর্ট, হ্যান্ডলুম, উড কার্ভিং, অর্নামেন্টস এবং ট্রেডিশনাল কালচারের প্রশংসা করেছেন। সাথে তিনি বলেছেন যে মডার্নাইজেশনের কারণে এই সুন্দর কালচার যেন হারিয়ে না যায়। বলছেন যে মিস্টার মরিটাইমের কথার মধ্যে কিছু একটা সত্য আছে। অনেক ইন্ডিয়ান বাড়িতে অসুন্দর ফার্নিচার, অসুন্দর কাপড় এবং অসুন্দর ছবি দেখা যায়। কিন্তু তিনি বলেন যে যদি মিস্টার মরিটাইমার আসামের পাহাড়ি গ্রামগুলো দেখতেন তাহলে তিনি এমন কথা বলতেন না। কারণ পাহাড়ি জনজাতিদের ন্যাচারাল বিউটি সেন্স খুব ভালো। লেখকের মতে আগলিনেস বা অসুন্দরতা হলো একটা বড় শত্রু। তাই হিল ট্রাইবসদের ন্যাচারাল আর্ট এবং গুড টেস্ট নষ্ট হতে দেওয়া উচিত নয়। তিনি বলেন এডুকেশনিস্টদের এই বিষয় নিয়ে ভাবতে হবে যাতে ট্রেডিশনাল বিউটি রক্ষা করা যায়। শেষে লেখক আসামের পাহাড়ি মানুষের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি বলেন তোমরা নিজেদের পুরানো কালচার নিয়ে লজ্জা পেও না, কারণ এই কালচার নোবেল, বিউটিফুল এবং মূল্যবান। তিনি অনুরোধ করেন যেন তারা নিজেদের ট্রেডিশন সহজে ছেড়ে না দেয়। লেখকের মতে ইউরোপ আগে নিজেদের ট্রেডিশনাল কালচার হারিয়ে ফেলেছিল, আর এখন তারা আবার সেটা ফিরে পেতে চেষ্টা করছে। তাই আসামের মানুষের উচিত আগে থেকেই নিজেদের কালচার রক্ষা করা। তারপর লেখক আসামের অন্যান্য মানুষের উদ্দেশ্যে বলেন গ্রামের সহজে এবং ন্যাচারাল জিনিসগুলোকে কখনো ছোট করে দেখো না, সেগুলোকে ভালোবাসা এবং সম্মান দিয়ে বোঝার চেষ্টা করো। লেখকের মতে আসামের গ্রামগুলোতে একটা গ্রেট ট্রেজার আছে। সেই ট্রেজার হলো সুন্দর কালার সেন্স, আর্ট, মিউজিক, রিদম এবং বিউটির প্রতি ভালোবাসা। লেখকের মতে এই জিনিসগুলো ফ্যাক্টরিতে তৈরি করা যায় না। এগুলো প্রাচীন মাটি এবং সংস্কৃতি থেকে ধীরে ধীরে গড়ে ওঠে। তাই একবার এই কালচার হারিয়ে গেলে সেটা আর ফিরে পাওয়া যাবে না। এই অংশতে লেখক আসামের ট্রাইবাল কালচার, ট্রেডিশনাল বিউটি, আর্ট, মিউজিক এবং ভিলেজ লাইফের গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি সবাইকে নিজেদের কালচার এবং ট্রেডিশন রক্ষা করার পরামর্শ দিয়েছেন।
তো এইখানেই আমাদের চ্যাপ্টারটা শেষ হয়। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। কিছু ডাউট কনফিউশন থাকলে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ।